আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার কথাগুলো শোনার জন্য এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারি, আজকে ফেব্রুয়ারি মাসে 21 তারিখ মহান ভাষা দিবস। 1952 সালের এই দিনেই বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেশের সূর্য সন্তান শহীদ রফিক, জব্বার, বরকত সহ অগণিত লোক। আজকে সেই দিন। আর আজকের এই দিনেই আপনার গতকাল রাতে আপনারা অনেকেই দেখেছেন যে অবস্থাটা, সেখানে দেখেছেন যে জামাতের আমির, জামাত ইসলাম যারা নাজায়েজ বলতেন, তারাও আজকে স্বার্থের মানে বাংলাদেশকে যারা স্বীকৃতি দেননি, যারা এই মাতৃভাষাকেও স্বীকৃতি দেন নাই, যাদের কাছে উর্দুই সর্ববৃহৎ পবিত্র ভাষা, তারাও গিয়েছিলেন পলিটিক্স এবং ওখানে সাংবাদিকদের সেই জিজ্ঞাসা যে আপনারা কি এখনো ফুল দেওয়াকে নাজায়েজ ভাবেন কিনা, সেটার প্রশ্নে তিনি বিব্রত বোধ করেছেন। এইভাবেই আজকে ভাষা দিবস পালিত হলো, গতকাল রাত থেকে এখনো চলছে। হয়তো আজকে বিকাল 4টা 5টা পর্যন্ত চলবে। বিভিন্ন দল গ্রুপে গিয়ে ফুল দিবে, ফুল দেওয়া শুরু করবে। তো আজকের এই দিনে দুই একটা ঘটনা অবশ্য একটু দৃষ্টিকটু হয়েছে, এবং আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা সরাসরি আসলে বিএনপি বা তারেক রহমানের জন্যই। তবে যারা আমার ফ্যান ফলোয়ার আওয়ামী লীগ করেন, আমার মতো যারা আওয়ামী লীগের দালাল, তারাও শুনে দেখতে পারেন। পরবর্তী কোনো এক সময় আমাদের জন্য এই ভিডিওটা কাজে দিবে, শুনে রাখতে পারেন। বা আপনারা আপনাদের ফেসবুক এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথাগুলো লিখতেও পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো জনাব তারেক রহমান সাহেব, আপনি যে ইউরোপে ছিলেন, আমিও সেম। সুতরাং এখানে জানেন যে আমরা কেউ কাউকে স্যার ডাকি না। এখানে কেউ কাউকে স্যার ডাকে না, সরাসরি নাম ধরে ডাকে, মিস্টার অমুক, মিস্টার তমুক। তো সেই হিসাবে হলো আমি আপনাকে সরাসরি, যেহেতু দুজনই বাঙালি আর বয়সও অনেক সিনিয়র, সুতরাং আপনারে আর আমি নাম ধরে ডাকলাম না, ভাই বলেই সম্বোধন করলাম। এতে আপনার যদি মনে কষ্ট হয়, তাতে আমি বলবো যে আপনি 17 বছর যে ইউরোপে ছিলেন তার ছিটে ফোঁটা আপনি পাননি। আর যদি আপনার মনোকষ্ট না হয়, তাহলে বলবো যে ব্রাভো, আপনি অনেক কিছুই নিতে পেরেছেন। তো তার মধ্যে আপনাকে একটা জিনিস ধন্যবাদ দিব, মানে কি 20% ধন্যবাদ দিব, 100% দেওয়ার মতো এখনো সময় আসেনি। সেটার মধ্যে হচ্ছে যে আপনি যে প্রটোকলের গাড়ি কমিয়েছেন, এটার জন্য যেমন আপনাকে ধন্যবাদ। তবে একটা জিনিস আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে এরশাদ সাহেব একসময় বলেছিলেন যে উনি সাইকেলে করে সংসদে যাবেন, অফিস করবেন, সবকিছু সাইকেলে করে যাবেন এবং আসবেন। এটা উনি শুরুও করেছিলেন প্রথম 1 মাস করার পরে। এরপরে ওনার জন্য মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে সবকিছু আসলো, এটা ভুলে গেল। এক সময় আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো ট্রাফিক সিগন্যালে ওনার জন্য কাউকে আটকানো হবে না, উনিও সমান্তরে পাবলিকলি যাবেন। সেটা কিছুদিন চলেছিল। এরপরে সম্ভবত এই যারা ঘিরে ধরা আর কি একটা সরকারকে, তাদের কারণে সেটা বাতিল হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কষ্ট পেয়েছে। সেই জায়গায় আপনি বলেছেন যে আপনিও ট্রাফিক সিগন্যাল সেমভাবে যাবেন। তো সেইভাবে আপনি যদি যান, তাইলে এটার জন্য আপনি সারা বাংলাদেশের সবার কাছে ভাবা পাবেন। কেউ কাউকে মারবে না, এটা বাংলাদেশ। এইখানে আপনি যদি ওই খোলা আপনার নিজের গাড়ি তো যান, ফ্ল্যাগও না থাকে, তাতেও আপনারা কেউ ওখানে স্নাইপার দিয়ে গুলি করে মাইরা ফেলাবে না। এগুলা ভুল কথা। একটা দুইটা গাড়ি থাকতে পারে, পুলিশি গাড়ি, বা আপনি সিগন্যালে কাউকে দাঁড়া করানোর প্রয়োজন নাই, আপনি এমনি যেতে পারেন। সুতরাং এগুলো যদি আপনি যদি সত্যিকার অর্থে করেন, তাহলে এটার জন্য আপনি বাহবা পাবেন, এতে কোনো ভুল নাই। তো
এখন আসা যাক যে আপনাকে যে বলছি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সাবধান, সেটার কারণ হচ্ছে দেখেন, শুধু ভারত না, বাকি কথাগুলো সারা বিশ্ব নিয়ে আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে আজকের ইত্তেফাক পত্রিকার একটা ফটোকার্ড দেখেছি, আমি জানি না সত্য কি মিথ্যা, এটা এখনো আমি জানি না, হয়তো মিথ্যা হতে পারে। সেখানে বলা হচ্ছে যে ভারত আপনার সম্মানে ভিসা সেন্টার চালু করে দিচ্ছে এবং বাংলাদেশের সমস্ত ভিসা সকলকে ভিসা দিবে। তো এটা যদি সত্য নয় তাহলে বলো যে বট বাহিনী মানে জামাত ইসলাম এটা করছে যাতে আপনার বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব আবার চাঙ্গা করতে পারে যে তারেক ভারতের দালাল। সেই জায়গায় আপনাকে সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে, বাংলাদেশের এম্বাসি দিল্লি, কলকাতা সহ আরও যেসব অঞ্চলে ভারতে আছে বাংলাদেশের এম্বাসি এম্বাসি এবং কনসুলেটগুলো, সেইখানে কলকাতার একটা নামই নেই, বাকি আর নাম নিতে হবে না, আপনি পুরোটা এরপরে হিসাব করলে বুঝে যাবেন। যার তারিখ চয়ন কলকাতায় আছে আমাদের বাংলাদেশ এম্বাসিতে, ফুলফিল জামাতি। তো এই ধরনের বাংলাদেশের যতগুলো এম্বাসি বা কনসুলেট ভারতবর্ষে আছে তার 80% কর্মচারী সব জামাতি, এবং এরা সব গত 17-18 মাসে ওখানে গেড়েছে, আবাসস্থল গেড়েছে। এরা কন্টিনিউ একটা আপনার সাথে গ্যাঞ্জাম লাগায় রাখার জন্য ইনফ্লুয়েন্স করতেই থাকবে। সুতরাং আপনার প্রথম যেটা দায়িত্ব, যেহেতু ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র, সেইখান থেকে একদম পিয়ন থেকে শুরু করে হাই কমিশনার পর্যন্ত সবগুলোকে এট এ টাইম তুলে আইনা নতুন করেন, যেগুলো আপনার দলের বা আপনার কথা শুনবে। ঠিক সেমভাবে সারা পৃথিবীতে যেমন মিডল ইস্ট এবং ইউরোপ, আমেরিকা আমেরিকা ইউরোপ এবং মিডল ইস্ট, এইখানেও সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে একটা দিনের সিঙ্গেল দিনেরও কোনো ইয়ে না দিয়ে সবগুলাকে নিয়ে আসেন বাংলাদেশে ঢুকান, ঢুকাই আপনার নতুন লোক দেন। কিন্তু আপনি যদি এটা একটা বেস নিয়ে আসবেন বিমানে, আর একটা বেস ঢুকবে, সেম এরকম করুন যে 6 থেকে 8 ঘন্টার ভিতরে আপনার এই বেস ঢুকতেছে, ওই বেস ছেড়ে বের হয়ে যাবে। এখন আপনার বলবেন, ভাই এটা করতে গেলে তো অনেক সমস্যা আছে, কাজ কাম, না না না, দরকার বৃহস্পতিবার রাতে সবগুলোরা পাঠাবেন, ওরাও বৃহস্পতিবার ওখান থেকে উঠবে, শুক্রবারে যে ওরা নতুন অফিস নতুন সব কিছু নিয়ে নেবে। এখানে তো আবার এটাও করতে পারেন যে আপনি সব জায়গায় নতুন নতুন অ্যাম্বাসেডার যারা আছেন বিভিন্ন দেশে, সেখানে আপনার বিএনপির মধ্যে অ্যাম্বাসেডার আগে 2 দিন আগে পৌঁছাতে পারেন, এরপর সমস্ত কর্মচারী একসাথে। যদি এটা না করেন তাহলে আপনার জন্য বিপদ আছে। আমরা এর আগে বহুবার, বাংলাদেশের সরকার যখন শেখ হাসিনা ছিলেন, বহুবার বলেছি, চেষ্টা করেছে, হয়নি। সব জায়গায় জামাতিদের দখলে ছিল, এমনকি বাংলাদেশ এম্বাসি, আমি ধরেন ফ্রান্সে ছিলাম, 99% জামাতি, ইংল্যান্ডে 99% জামাতি, এই জার্মান, বেলজিয়াম, ইটালি, এমন কোনো হেন জায়গা নাই যেখানে পিয়ন থেকে সুপিরিয়র পর্যন্ত জামাতি ছিল না। অ্যাম্বাসেডার বা ফার্স্ট সেক্রেটারি আওয়ামী লীগের ছিল, কিন্তু তারা কি করবে, সব কিন্তু পয়সার খাক্কর। ওই জামাতিরা যেমনে বুঝাইতো উপরেও পয়সা খেয়ে সেম কাজ করতো, এদের কোনো চরিত্র নাই। সুতরাং এরা কি করছে, এরা সারা দিন রাত বৈশা ওখানে মিটিং, ইফতার, বনভোজন করে করে ওরা আওয়ামী লীগের বিরুদ্ধেই কাজ করছে। সুতরাং সেই জিনিসটা এই মুহূর্তে আপনাকে বললাম, আমরা আওয়ামী লীগ আমল বলেছি, তারা শুনে নাই। কেন শুনে নাই? কারণ হচ্ছে যে ওই যে বিএনপির ভিতরে যেমন 30% জামাত রয়েছে, আওয়ামী লীগের ভিতরে 30% জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে বিএনপি বা আওয়ামী লীগ নেই। সুতরাং ওই 30%ই সুবিধাভোগী, এরা যায় এই কাজ করছে। এখন আপনি যদি এগুলো ঠেকাইতে না পারেন তাহলে আপনার মসনদ বা গদি বেশি দিন থাকবে না। আপনার হঠাৎ করে দেখতে পাচ্ছেন জুলাই সনদ, এইটা যদি না মানেন রেমিট্যান্স বন্ধ। মিডল ইস্ট থেকে শুরু হয়েছে এটা। ইটালির 2-1 জন হলো মিডল ইস্ট, তার কারণ হচ্ছে মিডল ইস্টের লোকজন ম্যাক্সিমাম এরা আমাদের ভাই, এদের আসলে শিক্ষাগত যোগ্যতা খুব একটা নাই, এদেরকে যেভাবে বুঝায় সেভাবেই বুঝে এই পুরোটাকে এই জামাতি বাহিনী, এম্বাসি আলারা, জামাতি বাহিনী আলারা এটারে ক্যাপচার করে রাখছে। সুতরাং এইসব জায়গা থেকে আপনার যতক্ষণ পর্যন্ত না এই কূটনীতিক, এনএসআই এর ডিরেক্টর যাদের যাদের বসানো হয়েছে গত 18-19 মাসের, সবগুলোর উইথড্র না করেন, আপনার বিপদ আছে। আপনার 18 মাস কেন, আপনি প্রয়োজনে এখন একদম সব পুরো ফ্রেশ দেন, একজন লোকও রাইখেন না, সব ফ্রেশ দেন। আপনাদের আমলও কারা কারা ছিল, তাদের মধ্যে কারা কারা জামাতি ছিল, কারা কোন ধরনের ছিল, এটা কিন্তু বুঝবেন আপনারা, সেইখান থেকে তুলে নেন।
কারণ হচ্ছে যে আমি আপনাকে এই বুদ্ধিটা দিচ্ছি এই জন্যই যে আপনারা তো বলতে পারেন যে আমি তো আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের দালাল, তো আমি কেন বিএনপির এই বুদ্ধি বিপদে, না না না, ঘটনা হচ্ছে যে আমি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের ভোট দিই, সব ঠিক আছে, মাগার আমি আবার ভাই চরম জামাত বিদ্বেষী, চরম মৌলবাদ বিদ্বেষী। মানে আমার যদি ক্ষমতা থাকতো পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা মাইরা মৌলবাদ শেষ করা যাইতো, আমি সেটাই করতাম। সুতরাং আপনি এগুলা এখন এইটার জন্য প্রয়োজন আপনার যদি দরকার হয় না যে মোসাদের সাথে হাত মিলান, মোসাদের লোকজন দিয়ে খবর নেন কোনটা কোনটা, সব পেয়ে যাবেন। আপনার লোকজনই জানে কে কে জামাতি, এদের সবগুলো উইথড্র করেন। আর ভারত থেকে সর্বপ্রথম আপনার অলরেডি 3 দিন 4 দিন কেটে গেছে, আপনি অলরেডি 3 4 দিন অফিসও করেছেন, এখনই আপনি ক্যাশ প্রোগ্রামে নামেন, ভারতের সবগুলোরে তুলে আনেন এবং তারিখ চয়ন, আপনাকে বারবার বলছি তারিখ চয়ন, তারিখ চয়ন, আরও অনেক যা আছে এগুলো সব জামাতের, এদের উঠান। তা না হইলে এই রমজান মাস যাবে, আপনি একটু শান্তিতে থাকবেন, কিন্তু আগামী মার্চের শেষ থেকে এপ্রিল আপনার জন্য হয়ে যাবে পথের কাটা। আর এই যে 21শে ফেব্রুয়ারি নিয়ে বললাম যে আপনাকে কিছু জিনিস আমার দৃষ্টিকটু লেগেছে, সেটা হচ্ছে দেখেন, এই রুমিনা ফারহান আপনার নিজের দলের মহিলা ছিল, গত 17 বছর ব্যাপক চিল্লাইছে আপনাদের জন্য, বহুত ইজ্জত বেইজ্জত গেছে। সে হয়তো এখন স্বতন্ত্র প্রার্থী, আর যেহেতু আপনাদের এই নির্বাচনটা ছিল মামু ভাইগনার নির্বাচন, সুতরাং স্বতন্ত্র প্রার্থী দ্বারা সে হয়েছে, 3 দিন পরে হোক 3 মাস পরে হোক সে আবার দলে ফিরে যাবে আপনারা ডাক দিলেই। তারে আজকে যেভাবে বেজ্জতি করলেন, ফুল দিতে দিলেন না, এটা মনে হয় না ঠিক, কারণ ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষেরই শক্তি, জামাত করে নেই এই মহিলা বা এর পরিবার, জামাত করে নেই। আর এনসিপির যেসব পান্ডাগুলো আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অমুক তমুক, 1000 কোটি টাকা দুর্নীতি করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর পারলে আগামী 72 ঘন্টার ভিতরে দুদককে চালু করেন এদের ধরতে, দেখবেন যে আপনার পথের কাটা অনেক শেষ হয়ে গেছে। কারণ দুদক যদি একবার ধরা শুরু করে, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, সেই 2001-11-এর কথা, 7-8-এর পরে রাস্তায় রাস্তায় টাকা ফেলে গিয়েছিল দুর্নীতিবাজরা, মনে আছে ভাই? আপনার দলেরই ছিল ম্যাক্সিমাম, 90% আপনার দলের, 10% সব দলের, কিন্তু ছিল। এখন যদি দুদক দিয়া সেম একটা কাজ করাইতে পারেন 15 দিনের ভিতরে, আপনি দেখবেন যে এই যে দুর্নীতিবাজ যেগুলো কাউ কাউ করতে সব ভাগবে। যারা গত বছর কোটি টাকার ইফতার করাইয়াছিল, ধরেন এএনসিপি রে ধরেন কিভাবে ওই যে এত বিশাল সুবিশাল অফিস কিভাবে করেছে, কে সেই অফিস দিয়ে, তাদের ধরেন অনেক কিছু বাইরে যাবে। ডিসি এসপি এদের তালিকা কিছু দিয়েছি, এখনো কিছু আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমি আরো দিব, কিন্তু জামাত ঠেকান, জামাত না ঠেকাইতে পারলে হবে না। আর জামাত ঠেকানোর জন্য এখন আপনার দলের নেতাকর্মীরা আসলে সবাই বুঝে কিনা তাও জানি না, নাও বুঝতে পারে, জিদও থাকতে পারে যে 17 বছর আমরা, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। টুকটাক কিছু কিছু জায়গায় যে একদম হয় নাই মারামারি তা না, আওয়ামী লীগের সাথে হয়েছে, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে একটা ছিল, সবাই যার যার ব্যবসা বাণিজ্য করছে, অন্তত চলছে। এখন জামাত ঠেকাইতে হলে আর এনসিপি ঠেকাইতে হলে আপনার একার দ্বারা, আপনার এই পার্টির দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেও মাঠে আসতে হবে, আমরাও মাঠে নামবো। আমাদের শত্রু আপনারা না, আমরা আপনাদের পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আমাদের কমন শত্রু হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি। একটা কথাই মনে রাখেন, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। আমাদের দুইজনেরই কমন শত্রু এইটা, আর আমাদের দুইজনেরই কমন প্রবলেম এই এনসিপি পান্ডাদের জুলাই চনদ, সনদ তো কয় না, হেরা হেরা হলো সনদ, মানে ইসলামিক ভাবধারা। এই জুলাই চনদ, আপনি জুলাই চনদ করবেন না, আপনি 31 দফা করেন, সংবিধান সংশোধন করে 31 দফার উপর আপনি দেশ চালান, আমার কোনো প্রবলেম নাই, মাগার এই কোনো সনদ মনদ না। সুতরাং আমরাও এসে যাব। তো আপনার প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে যে এম্বাসিগুলো থেকে এই জামাতি বেসটাকে পুরাটা পুরাটা, আপনি মনে করেন না যে একজন অমুক আমার বিএনপি অমুক আমার, না না না, ওই চিন্তা এখন আর করেন না। আগে একবার সরাইয়া তারপরে যাইয়া দেখেন ফুল বেস, বেস টু বেস। ইন্ডিয়া থেকে তো প্রথম সরাবেন, যদি ইন্ডিয়া থেকে না সরান, এই যে আপনি যা চিন্তা করছেন যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করবেন অমুক তমুক, সব বাগড়া বাজাবে তারা, তারা বাগড়া বাজাইতে ওস্তাদ। সুতরাং এদের প্রতিহত করতে হইলে পেটে লাথি মারেন, যখন পেটে ভাত থাকবে না জামাত ইসলাম আর থাকবে না।
জয় বাংলা। 12 তারিখের নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে সারা দেশে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে, সেখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, তারপর সেই ছবি প্রকাশ করেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো গ্রেফতার, হয়রানি, মামলার ঘটনা ঘটেনি। তার মানে ইউনূস সরকারের শাসনামল থেকে তারেক রহমানের শাসনামলে সেটা একটা স্পষ্ট পরিবর্তন বটে। নাহিদ ইসলাম যেটাকে গ্রিন সিগন্যাল বলছেন। বাংলাদেশের পঞ্চগড় থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে খুলনা, শেরপুর, বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের দিন থেকেই আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর আসতে শুরু করেছে এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়লাভের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় খোলা, খুলে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেওয়া, দলীয় সভানেত্রী শেখ হাসিনার ছবি টানানো, ফুল দেওয়া, জয় বাংলা স্লোগান দেওয়া এবং যেই নেতা কর্মীরা গিয়ে কার্যালয়গুলো খুলছেন তাদের ছবি প্রকাশ, এসব ঘটনায় যে বিএনপির এক রকমের প্রচ্ছন্ন সায় আছে, সেটা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রীতিমতো সংবাদ সম্মেলন করে বলেছেন। তিনি বলেছেন বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের পক্ষে সারা দেশে রাজনৈতিক কার্যালয়গুলো খোলা কিছুতেই সম্ভব হতো না। বিএনপি যদি সত্যি আওয়ামী লীগকে ফিরে আসার পরিসর তৈরি করে দেয়, তাহলে তারা এই ঘটনা প্রতিহত করবেন। নাহিদ ইসলাম এসব হুমকি দিচ্ছেন বটে, কিন্তু এই হুমকিতে যে বিএনপি বা আওয়ামী লীগ কেউই কর্ণপাত করছে না, তার প্রমাণ শুক্রবার দিন রীতিমতো ঢাকা শহরের বুকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় খুলে একদল নেতা কর্মী স্লোগান দিয়েছেন এবং তারা সেই ধানমন্ডি কার্যালয়ের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিয়েছেন। যারা তারা নিজেদেরকে পরিচয় দিয়েছেন যুব মহিলা লীগের নেত্রী হিসেবে এবং রীতিমতো তাদের প্রত্যেকের মুখ দেখা যাচ্ছে, কারো মুখে মাস্ক নাই, সে ছবি আবার প্রকাশিত হয়ে পড়েছে। ঢাকার বুকে আওয়ামী লীগের অফিস ফেরত নেওয়ার, রিক্লেইম করার এই চেষ্টা এবং এই যে সেখানে গিয়ে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দেওয়া এবং সে খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রথম। তার মানে সারা দেশের মতো ঢাকাতেও এখন কার্যালয় খোলার প্রচেষ্টা শুরু হলো। ডয়েচে ভ্যালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা প্রশ্ন তুলছে যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই কি সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এই ভাবে তাদের রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করেছে? শেখ হাসিনা কি আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন? এই শিরোনামে ডয়েচে ভ্যালে যে সংবাদ করেছে সেখানে তারা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশের কয়েকটি এলাকায় এতদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। অন্তত একটি এলাকায়, মানে পঞ্চগড়ে প্রথম যে এলাকায় খোলার খবর আসে, সেই মানে কার্যালয় খোলবার সময় রীতিমতো সেখানকার বিএনপি নেতা উপস্থিত ছিলেন। পরে অনেকগুলো কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ভাঙচুর হয়েছে, আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী পরিচয়ে একদল গিয়ে আগুন দিয়েছে। এসব ঘটনা ঘটেছে, খুলনায় ঘটেছে, দিনাজপুরে ঘটেছে। পঞ্চগড়ের নেতা বলেছেন যে না, তিনি আওয়ামী লীগ অফিস না, অন্য কার্যালয় ভেবে সেই কার্যালয় খুলে দিয়েছেন। কিন্তু এই প্রতিবেদনটিতে, ডয়েচে ভ্যালের এই প্রতিবেদনে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে শেখ হাসিনা কি এরকম কোনো নির্দেশ দিয়েছেন, হঠাৎ করে দলের সব নেতাকর্মীরা মিলে দেশের জায়গায় জায়গায় এই রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করলো কেন, তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ডয়েচে ভ্যালেকে টেলিফোনে বলেছেন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়া বাড়িতেও যেতে হবে। তিনি বলেছেন যে তার নির্দেশ হলো, নেত্রীর নির্দেশনা হলো তৃণমূল থেকে সব পর্যায়ের কার্যালয়ে আমাদের যেতে হবে। 32 নম্বর ধ্বংস করা হয়েছে, নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা তো দেশে আছে। এখন যেহেতু ডক্টর ইউনূসের বিদায়ের স্বস্তি ফিরে এসেছে, তাই নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছে, কার্যালয় খুলছে। আত্মগোপন থেকে আমাদের নেতাকর্মীরা আরো বেরিয়ে আসবে, দেশেও ফিরবে।
ডয়েচে ভেলের এই প্রতিবেদনে পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর আছে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়েছে সে খবর আছে, খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশের ঘটনা, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগ কার্যালয় খোলার ঘটনার বর্ণনা দিয়ে ডয়েচে ভেলে সেখানকার বেতাগী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদারের সঙ্গে কথা বলেছেন। সিফাত শিকদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ের ব্যানার টানাই। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ডয়েচে ভেলেকে বলেছেন এটা নেত্রীর সরাসরি কোনো নির্দেশ নয়, তবে তিনি আমাদের সক্রিয় হওয়ার জন্য সব সময় তাগিদ দিয়েছেন। আমরা তো যেভাবেই হোক দেশে আছি, আমরা তো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাই। একটা নির্বাচন হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা আরো সক্রিয় হব। তার মানে এই যে সুযোগ পেলেই আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে আরো সক্রিয় হবে, ঢুকবে এবং ইউনূস সরকারের পতন ঘটলে সেই পরিসরটা তৈরি হবে। আওয়ামী লীগের ভেতরে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা নির্বাচনের পরপরই আসলে একরকমের পরখ করে দেখতে চাইছে বিএনপি সরকার তাদের সঙ্গে কেমন ব্যবহার করে। বিএনপি সত্যি, এই যে বিএনপি প্রধান টাইম ম্যাগাজিনের মতো পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারা কোনো রকম রাজনৈতিক দলই নিষিদ্ধ করার পক্ষে নন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বরাবর বলে এসেছেন তারা কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চান না, তারা অপরাধী ব্যক্তিদের শাস্তি চান। আওয়ামী লীগ সম্ভবত সেই বিষয়টি পরখ করে দেখতে চাইছে যে বিএনপি কি প্রতিক্রিয়া দেখায়। নাহিদ ইসলাম যে বলেছেন যে বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া সেটা সম্ভব না, গ্রিন সিগন্যাল হিসেবে স্পষ্টতই এই বিষয়টাকে গ্রহণ করা যায় যে 12 তারিখের নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে সারা দেশে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে সেখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, তারপর সেই ছবি প্রকাশ করেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো গ্রেফতার, হয়রানি, মামলার ঘটনা ঘটেনি। তার মানে ইউনূস সরকারের শাসনামল থেকে তারেক রহমানের শাসনামলে সেটা একটা স্পষ্ট পরিবর্তন বটে। নাহিদ ইসলাম যেটাকে গ্রিন সিগন্যাল বলছেন। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি তিনি ডয়েচে ভেলেকে বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে তো খারাপ কিছু দেখি না আমি। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু কোনো দলের রাজনীতি আমি নিষিদ্ধ করার পক্ষে নই। এদিকে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে বলছে যে তারা মনে করছে তাদের কাছে যে খবর আছে সেটা অনুযায়ী রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভারতীয় লবিও অত্যন্ত তৎপর এবং তারা বলছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি মরিয়া হয়ে উঠেছেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরবেন। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদন লিখেছে সেখানে তারা এই সবের ইঙ্গিত হিসেবে, সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে একদিকে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার যেমন বর্ণনা দিচ্ছে, খবর দিচ্ছে, তেমনি তারা বলছে যে ভারতের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক বিনা সিকরি, যিনি বাংলাদেশে বিএনপি আমলে দীর্ঘ সময় 2003 থেকে 2006 সাল পর্যন্ত ভারতের কূটনীতিক হিসেবে কাজ করে গেছেন, ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন, সেই বিনা তিনি ভারতের ANI এ একটি সাক্ষাৎকার দিয়েছেন যার শিরোনাম ছিল নিউ PM অফ বাংলাদেশ উইল থিঙ্ক অফ লিফটিং ব্যান অন আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অবশ্যই নতুন নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। এবং সেই সাক্ষাৎকারে বিনা সিকরি বলেছেন যেহেতু বাংলাদেশে নির্বাচন শেষ হয়ে গেছে তাই নতুন প্রধানমন্ত্রী হয়তো প্রথম ধাপেই ভাববেন কেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠানো যাবে না। এবং তিনি যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট ও জামায়াতে ইসলামীর জোট প্রায় সমানভাবে ভোট পেয়ে লড়ছিল, তবে শেষ পর্যন্ত বিএনপি জোট কিছুটা ভালো ফল করেছে। তার মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি মনে করছেন বর্তমানের এই যে রাজনৈতিক বাস্তবতা যেখানে জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী জোট হয়ে উঠেছে, সেই বাস্তবতায় নতুন নেতৃত্ব সামনে এলে তিনি অবশ্যই
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখেই বিবেচনা করে দেখবেন। বিনা সিকরির এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাই মনে করছে আমার দেশ। অন্যদিকে আমার দেশ মনে করাচ্ছে তাদের এই প্রতিবেদনে যে ভারতীয় এক সাংবাদিক যখন তারেক রহমানের সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন, সমঝোতায় আসতে তিনি কি করতে পারেন, তখন তিনি বলেছিলেন যে বাই এনশিওরিং রুল অফ ল। এটাকেও এই যে তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন করা সম্ভব বলে উত্তর দিচ্ছেন ভারতীয় সাংবাদিককে, সেটাকেও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে আমার দেশ। আমার দেশ কেন মনে করছে যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ফেরবার কথা ভাবছেন এবং বাংলাদেশে ফিরতে তিনি এক রকমের মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করছে আমার দেশ। তারা বলছে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনটিকে স্বীকৃতি দিতে রাজি না হলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের সাক্ষাৎকারটি বাংলাদেশ সময় শনিবার ভোরে সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে জয় দাবি করে বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। এমনভাবে নির্বাচন সাজানো হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়। বাংলাদেশে ফেরার প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে জয় বলেন অবশ্যই তিনি একসময় ফিরবেন এবং সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন তারেক রহমান যিনি দণ্ডিত হয়েছিলেন তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী, কাজেই এই সব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। এবং সজীব ওয়াজেদ জয়কে যখন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, আমার দেশ বলছে যুক্তরাজ্যের আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা একদিন ফিরবেন, তবে এই মুহূর্তে দেশে ফেরা হয়তো নিরাপদ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আপাতত রাজনৈতিক কার্যক্রম শুরু করা, তাদের অফিসগুলো খোলা এবং তাতে প্রশাসন কি প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখতে ব্যস্ত। একটি একটি করে ধাপ নিয়ে তারা অগ্রসর হতে চান। তবে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বলেছেন, আমাদের নেতাকর্মীরা মনে করেন বিএনপি ক্ষমতায় এসেছে, তারা গণতান্ত্রিক আচরণ করবে, তাই আমাদের তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অফিস খুলছে। আর আমাদের নেত্রীর নির্দেশনা আছে যে পার্টি অফিস খুলতে হবে, সেখানে বসতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন তারা তো কোনো আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন না, তারা স্বাভাবিক রাজনীতি করতে চান, কারণ তাদের পার্টি তো নিষিদ্ধ হয়নি।